চারিদিকেই শুধু যোগেশ 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 যোগেশ। ভানুরূপা ফিকে হয়ে গেল কেন? রুদ্রনীল ম্যাজিক। অভিনেতা দেবের কাছে রুডি বন্ধু দাদা, সাংসদ দেবের কাছে, তৃণমূল সাংসদ দেবের কাছে বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ কতটা কাছে? রুদ্র নীল, রুদ্র লাল, রুদ্র সবুজ, রুদ্র গেরুয়া সব হচ্ছে, রুদ্র হলুদ মানে গায়ে হলুদ কবে হবে? যে সিনেমার রিলিজের সময় অবধি যারা দেশু দেশু করছিলেন, মানে দেব শুভশ্রী চমৎকার জুড়ি, তারপর সিনেমা হল থেকে বেরিয়ে তারা বেশ কিছু দৃশ্যে আচ্ছন্ন বা মোহিত হয়ে গিয়ে তারা দেরু দেরু বলছেন দেব রুদ্রনীল। এখন অবধি আমার দেখা দেবের করা বেস্ট অভিনয়। শুভশ্রীর ক্ষেত্রে খুব চমৎকারভাবে একটা জিনিস দেখেছি যে শুভশ্রী তিনি কিভাবে নিজেকে পাল্টে নিয়েছে। আমি কয়েকটা মাস না খেয়ে থাকবো, কিন্তু প্লিজ আমায় এটা বলবেন না, আমি যে কাজটাকে ভালোবাসি সেটাকে নিয়েই থাকতে দিন। নিউজ 18 বাংলায় আমরা এমন কিছু মানুষের সঙ্গে বিভিন্ন সময় কথা বলে থাকি যাদের থেকে আমাদের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, এবং আমরা সেটা ভাগ করে নিই। মানে ওপারে যারা আপনারা দেখছেন, আমি কথা বলবো তাদের সঙ্গে, অনেক কিছু প্রাপ্তি আমাদের থাকে, এবং এই প্রাপ্তিগুলো হঠাৎ করে কখনো ধূমকেতুর মতো হয়, এই প্রাপ্তিগুলো আমাদের কাছে জীবনে কখনো চ্যাপলিন সুলভ হয়, আবার এই প্রাপ্তিগুলো আমাদের কেমন একটা 3 ইয়ারই মনে করিয়ে দেয়। এই প্রাপ্তির ঝুলিটা আমাদের ভরা থাকে, সব সময় ভরা থাকে তার অভিনয়, এবং তার অনেকগুলো আসপেক্ট রয়েছে, সেগুলো আমরা ছুঁয়ে যাব। কিন্তু অভিনেতা রুদ্রনীল ঘোষ যখন আমাদের সঙ্গে রয়েছেন নিউজ 18 বাংলায়, আমি আলাদা করে তো কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন মনে করছি না, তবু দিলাম যতটুকু দেওয়া যায় আর কি। মানে আমার প্রথমে নিউজ 18 বাংলার যারা দর্শক রয়েছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর ধূমকেতু নিয়ে যখন কথাই হলো, আমি শুরুতে 3বার প্রাপ্তি শব্দটা বলেছিলাম। ধূমকেতুর মতো প্রাপ্তি যোগেশ আমাদের কাছে। ধূমকেতু নিয়ে ভীষণ কথা হচ্ছিল রিলিজের আগে, কিন্তু যেই মুহূর্তে ধূমকেতু রিলিজ করলো হঠাৎ করে কথা বলার ধরনটা বদলে গেল। তখন যেন চারিদিকেই শুধু যোগেশ 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 যোগেশ। ভানুরূপা ফিকে হয়ে গেল কেন? রুদ্রনীল ম্যাজিক? না, আমি একদম এভাবে দেখি না। আমার যেটা মনে হয় যে আজ থেকে প্রায় 9-10 বছর আগে এই সিনেমার শুটিং হয়েছিল, এবং সেই সময়তে দেব এবং শুভশ্রী তারা মেন স্ট্রিম সিনেমার যারা দর্শক রয়েছেন তাদের আশীর্বাদ এবং ভালোবাসায় তারা স্টার সুপারস্টার হয়ে উঠছেন। সেখানে অভিনয় করার ধরন আলাদা, আঙ্গিক আলাদা, ডায়লগ ডেলিভারি আলাদা, সেখানে হাসি কান্নার অভ্যেসগুলো অভিনেতাদের আলাদা আলাদা রকমের। অর্থাৎ পুরো বিষয়টাই একটা এন্টারটেনমেন্টের মধ্যে বয়ে যায়। সেই সময় যখন পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক রানা সরকার তারা ধূমকেতুর জন্য এই দুজনকে অ্যাপ্রোচ করেন, তখন এই দুজন মানুষই কিন্তু সম্পূর্ণ অন্য একটা বাতাবরণে মানুষের আশীর্বাদ এবং ভালোবাসায় ভাসছেন। মানুষই তাদের জড়ি বানিয়ে দিয়েছে। অভিনেতারা কখনো ঠিক করতে পারেন না আমি আর তুমি জড়ি হব, না, এটা মানুষ ঠিক করেন। তারাই গল্প বোনেন, কল্পনার জাল বোনেন। তারা জানেন যে কৌশিক গাঙ্গুলি একটা অন্য ধারার পরিচালক, এবং সেখানে বিষয়বস্তু নির্ভর এবং অভিনয় নির্ভর সিনেমা তৈরি হয়। সেখানে কখনোই তারা একটা ঘুষিতে আমার হিরো কাউকে 4টে পাহাড় টপকে ঘুষি মেরে পার করতে পারবে না। ওটা মেন স্ট্রিমে দারুণ গ্রহণযোগ্য। তাদের এখানে চরিত্র হয়ে উঠতে হবে। তো তাই এই চ্যালেঞ্জটা যখন দেব এবং শুভশ্রী ওই সময় গ্রহণ করেছিল, সেটাকে বিরাট সম্মান জানাতেই হয়। এবং আমি তাড়িয়ে তাড়িয়ে দেখেছি, উপভোগ করেছি যে এই দুজন প্রাণপণে কেউই দেব আর শুভশ্রী হয়ে থাকার চেষ্টা করেননি। দেব প্রাণ ঢেলে দিয়েছিল ভানু বা ইন্দ্রনাথ খাসনবিশ ওই বৃদ্ধের চরিত্রটা হয়ে উঠবার জন্য। হাঁটা চলা আলাদা আলাদা করেছিল, কারণ
ভানুর জন্য আলাদা, তার চোখ মুখের মধ্যে একটা দৃপ্ততা, কি যেন একটা বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে, কোনো একটা প্রত্যয় রয়েছে, ঠিক হোক ভুল হোক তার রাস্তা। আর একদিকে শুভশ্রী, সে কিন্তু জানতো যে আমি মেন স্ট্রিমের হিরোইনের মতো আমার এতগুলো ওয়েল কোরিওগ্রাফড, এত কালারফুল গান নেই, সংলাপ নেই যেরম থাকে মেন স্ট্রিমে। সে জানে আমি এখানে রূপার চরিত্র প্লে করছি, অসহায় রূপা, যন্ত্রণায় থাকা রূপার জন্য সে প্রাণ ঢেলে দিয়েছিল, এটা জেনে যে আমার চরিত্রটা কি, কতটা, তার ব্যাপ্তি কি, তার কাজ কি। প্রাণপণ অভিনয় করেছে। আর আমি যোগেশ হিসেবে প্রত্যেকটা মুহূর্ত মুগ্ধতায় কেটেছে যে আমার দুই ভাই বোন বা বন্ধু, তারা কৌশিক গাঙ্গুলির এই গল্পটাকে জ্যান্ত করবার জন্য কি প্রাণপাত পরিশ্রম করছেন, তাহলে আমাকেও তো পরিশ্রম করতে হবে, হয় না? আমার মনে হয় এটা ভাইসি ভার্সা, ওদের ক্ষেত্রেও এটাই কাজ করেছে, যে রুডি যখন ছবিতে এরকম ভাবে প্রাণ ঢেলে অভিনয় করছে, সেখান থেকেও আমাদের কিছু নিতে হবে, তাই না? এটা হতে পারে, এটা এটা দেব বা শুভশ্রী ওরা ভালো বলতে পারবে, কিন্তু আমি অনেস্টিটা দেখেছিলাম যে ক্রমাগত চরিত্র হয়ে উঠবার, ওরা একবারও কেউ দেব বা শুভশ্রী হয়ে ওঠার চেষ্টা করেনি। তাই সিনেমা রিলিজের পরে যখন দেব শুভশ্রীর নাচ গানের এই সিনেমাগুলো, পরাণ যায় জুলিয়ারে, চ্যালেঞ্জ, তাদের যেই বিস্তর একটা ফ্যানকুল, তারা কেউ কেউ একটু দুঃখ পেয়েছিল, এমনটা হলো না। কিন্তু 10 বছর আগে সময় অনুযায়ী সবটাই পাল্টায়, সিনেমার ধরন পাল্টায়। ওই ধরনের সিনেমাগুলো যারা তৈরি করেন, কৌশিক গাঙ্গুলিরা তো তাদের মতো পড়েন না, এটা তো আমার দর্শক জানেন। একদম। কিন্তু তারা পাল্টে এসে তাদের প্রিয় হিরো আর হিরোইনকে তারা চরিত্র হতে দেখেছেন। ফলত নাচ গান কোরিওগ্রাফ ওই রকম না পেলেও, ওই সংলাপ, ওই অ্যাকশন তারা না পেলেও কোথাও যেন তারা তৃপ্ত হয়েছেন। তাই 2 দিন পরেও কিন্তু সিনেমা হলে মানুষের যে ঢল, সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 2টো অবধি প্রত্যেকটা শো, প্রত্যেকটা জায়গায়, তাহলে সেটা হতো না। এবার মানুষ কাকে আপন করে হৃদয় নেবেন, কাকে ভালোবেসে কোন জায়গায় রাখবেন, এটা একদমই তাঁদের সিদ্ধান্ত, এখানে আমাদের কোনো হাত থাকে না। তো কেউ কেউ মজার ছলে বলছেন যে সিনেমার রিলিজের সময় অবধি যারা দেশু দেশু করছিলেন, মানে দেব শুভশ্রী চমৎকার জুড়ি, তারপর সিনেমা হল থেকে বেরিয়ে তারা বেশ কিছু দৃশ্যে আচ্ছন্ন বা মোহিত হয়ে গিয়ে তারা দেরু দেরু বলছেন, দেব রুদ্রনীল অর্থাৎ ভানু এবং যোগেশের কথা বলছেন। একজন শিল্পী হিসেবে তাকে এটা তো খুব দারুণ পাওয়া। আমার নিজের কাছে দেবের করা বেস্ট অভিনয়, সেটা ধূমকেতুর ভানু বা ইন্দ্রনাথ। শুভশ্রীর ক্ষেত্রে খুব চমৎকারভাবে একটা জিনিস দেখেছি যে শুভশ্রী তিনি কিভাবে নিজেকে পাল্টে নিয়েছেন। তিনি পরিণত অভিনেত্রী পরিণীতায় আত্মপ্রকাশ করে মুগ্ধ করলেন। তারপর কদিন আগে আমরা একসঙ্গে কাজ করেছি, যদি আমার অনেক দিন পরে কাজ করা, ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ, সেখানে সে তিতলি হয়ে অপূর্ব এক অভিনয়ের ডানা মেলল। এই যে পরিবেশটা যেটা তৈরি হয় না, এখানে ভাইসা ভার্সার কথা রুমেলা তুমি যেটা বলছিলে, মানে এটাই তো হওয়া উচিত। ঠিক এখানেই আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে তুমি বললে গৃহপ্রবেশের কথা, বহুদিন পর আমরা তোমাকে গৃহপ্রবেশে দেখতে পেয়েছি। ধূমকেতু তো অনেক আগের ছবি, সেটা এখন রিলিজ করলো। এই যে অনেক দিন পর দেখতে পেলাম, বহুদিন পর দেখতে পাওয়া যায় অভিনেতা রুদ্রনীল ঘোষকে বড় পর্দায়, কেন এতদিন পর কেন? দেখো, আমি তো অভিনেতাই, অভিনয়টা তো আমার শুধু পেশা নয়। পেশা আমরা বলি বা মানুষ বলেন, কিন্তু কবে কি কাজ পাবো এটা দিয়ে তো আমাদের মন চলে না, এটা আমাদের ভালোবাসাও। আমরা যে পারিশ্রমিকই অ্যাভারেজ মাসে ইনকাম করি বা বছরে ইনকাম করি, যদি আমাদের কেউ এসে বলেন যে মাসে মাসে সেই টাকাটা তোমায় দিয়ে দিচ্ছি, তোমায় অভিনয়টা করতে হবে না, অভিনয় নিয়ে কোনো কথা বলবে না, শুধু অভিনেতারা কেন, যে কোনো শিল্পী তিনি আর বেঁচে থাকতে পারবেন না। বা যারাই তার কাজটাকে ভালোবাসার জায়গা থেকে দেখেন, প্রেম করেন কাজটার সঙ্গে, যাপন করেন প্রত্যেকটা মুহূর্ত, তারা কিন্তু
যত টাকাই তাকে দেওয়া হোক না কেন সরিয়ে দিয়ে বলবে আমি কয়েকটা মাস না খেয়ে থাকবো, কিন্তু প্লিজ আমায় এটা বলবেন না, আমি যে কাজটাকে ভালোবাসি সেটাকে নিয়েই থাকতে দিন। তো আমরা তো ডেফিনেটলি সেই কাজটা করতেই চাই, কিন্তু মুশকিলটা হলো যে আমি তো প্রডিউসার বা ডিরেক্টরের জায়গাটা নিয়ে নিতে পারি না। আমি অভিনেতা হিসেবে মানুষকে কিঞ্চিত হলেও টাচ করতে পেরেছি, এটা ঈশ্বরের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা। পরিশ্রম তো সবাই করেন, আমিও করি, আমার মতো আরও 10 জন করেন, কিন্তু হৃদয়ে মানুষ কাকে বসাবেন এই জাজমেন্টটা কিন্তু আর পরিচালকের হাতেও থাকে না। সিনেমা বা এই কাজগুলো বানিয়ে ফেলবার পর সেটা অডিয়েন্স ঠিক করেন। তো সেই রকম প্রচুর কাজ আমি করবার সুযোগ পেয়েছি, প্রযোজক পরিচালকেরা বিশ্বাস করে সেই কাজ আমায় দিয়েওছেন। চ্যাপলিন থেকে শুরু করে ভিঞ্চিদা বলতে পারি বা শিবপ্রসাদ নন্দিতার অ্যাক্সিডেন্ট বলতে পারি। এই সবকটাতেই হয়তো কোথাও সেকেন্ড লিড ক্যারেক্টার রোল, হিরো হিসেবে রুদ্রনীলকে কেউ কেন ভাবেনি কখনো, মানে একদম ছবির মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র? না না, এটা তো দেখো চ্যাপলিন বলো বা ভিঞ্চিদা বলো, সেখানে তো মূল চরিত্রই। ভিঞ্চিদাতে ঋত্বিক চক্রবর্তীও সমান এক ইকুয়াল, কোনো অসুবিধে নেই। ধূমকেতুতে কি? এইটা হচ্ছে পার্সপেক্টিভ। তুমি যে ধূমকেতুর কথাটা বলো, সেখানে দেব শুভশ্রী, ভানুরূপাই, কিন্তু ছাপিয়ে গেল হচ্ছে সেই চরিত্র। না দেখো, দেব শুভশ্রীর প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তারা তো এই জুড়িকে একটা সিনেমায় দেখতে চাইছেন। তো ফলত যারা প্রযোজক রয়েছেন তাদের তো মানুষের যে চাহিদাটা রয়েছে সেটাকে তো সম্মান দিতেই হবে। ফলত তারা কি তার বাইরে যাবেন? তো তারা সেটাই করেছেন। মানুষের চাহিদা তো এটাও রয়েছে যে বড় পর্দায় খুব ফ্রিকোয়েন্টলি দেখা যাক রুদ্রনীল ঘোষকে। হ্যাঁ, এবার সেটা তো পরিষ্কার প্রযোজক পরিচালকের ব্যাপার। দর্শকরা আমাদের মতো অভিনেতাদের কয়েকজন রয়েছে যাদের কাজ বেশ পছন্দ করেন, যাদের অভিনয় পছন্দ করেন, তো তাদের তো নেবেন প্রযোজক পরিচালকেরা। তো এখানে গিয়ে আমি তো আর বন্দুক ধরতে পারি না। কাজ করতে চাওয়া আর কাজ করা, এর মধ্যে কি কোনো ফাঁক থেকে যাচ্ছে? যদি থেকে যায় তাহলে সেটা কেন? কোনো বিশেষ কারণ? দেখো, একটা জিনিস তো স্পষ্ট করে আমরা নিজেরা দেখতে পেয়েছি যে এই যে একজন অভিনেতা, আমি আমার কথা ধরো শুধুমাত্র বলছি না, যারাই রয়েছেন তারা মন দিয়ে কাজ করছেন, তারা মন দিয়ে মানুষের আস্থা অর্জন করছেন। সবসময় কিন্তু প্রযোজক এবং পরিচালক তাদেরই খোঁজেন যারা এই কাজটা বিশ্বাসযোগ্যভাবে পরিবেশন করেন। আমার ক্ষেত্রে এইরকম কোনো ফাঁক কেউ কখনো দেখাতে পারবেন না বা বলতে পারবেন না। 2024-এ ময়দান যখন রিলিজ করলো অজয় দেবগনজির সঙ্গে সিনেমাটা, সেখানে গজরাজ রাও, প্রভাত প্রতিম দাপুটে অভিনেতা, আর আমি, আমাদের প্যারালাল অ্যান্টাগনিস্ট চরিত্র ছিল। প্রোটাগনিস্ট অজয় দেবগন স্যার, তার উল্টো দিকেই আমরা। ভারতীয় ফিল্মের যারা কড়া সমালোচক, তারা তো অজয় দেবগনজি, গজরাজজি, তার সঙ্গে সঙ্গে একই প্যারাতে রুদ্রনীল ঘোষের তারা প্রশংসা করেছেন। সেই সিনেমা কি পশ্চিমবঙ্গের প্রযোজক পরিচালক তারা দেখেননি? তারা তো দেখেছেন। তারা কি আমার কেউ শত্রু? একদম নয়। তাদের বাড়িতে আমি যাই, আমার বাড়িতে তারা আসেন, একসঙ্গে খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়। তো কাস্ট তো তারা করবেন। 2020-21 অব্দি তো সব 20 অব্দি ঠিকই ছিল। 19-এ ভিঞ্চিদা, 20 তারপরে আর না, সেরকম হ্যাঁ, বড় কিছু নেই। তো ধরে নিলাম একটা কোভিডের মতো একটা পিরিয়ড, সেটা তারপরে প্রচুর ঘেঁটেছে, আমাদের সবাইকেই ঘেঁটে দিয়েছিল। একটা ইন্ডাস্ট্রির মজবুত হতে সময়ও লাগে একদম। তো আমি 2022 অব্দিও বলবো এটা ধাক্কা কিন্তু চলেছিল। কারা প্রযোজনা করবেন? টাকাই যদি না থাকে মানুষের কাছে। পরিবেশই পাল্টে গেছে কোভিডের পর, আমাদের সম্পর্কগুলো পাল্টে গেছে। কিন্তু তারপরের থেকে আমি তো আমার জায়গাতেই ছিলাম, যেমন আমার বাকি বন্ধুরা রয়েছেন। এবার তারা কেন আমায় নিতে পারেননি সেটা তারা বলতে পারবেন।
দেখো তোমার সঙ্গে, তুমি যাদের সঙ্গে কাজ করো, ইনফ্যাক্ট তুমি যাদের সঙ্গে পার্টি করো, হাউস পার্টি, বিভিন্ন ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, সেখানে বিভিন্ন মানে তোমার বিরোধী দলে যারা রয়েছে, বিরোধী রাজনৈতিক আদর্শে যারা রয়েছে, তাদের সঙ্গে তুমি দারুণ মজা করছো, ফাটিয়ে আনন্দ করছো, সেটা আমরা দেখতে পাই। আমি যদি দেবের কথাতেই আসি, ধূমকেতু 2015 ছবি, 2014 সালে দেব সাংসদ হন, এবং তারপরে ছবিটা একসাথে করছো, তখন তোমার কি রাজনৈতিক পরিচয় সেখানে যাচ্ছি না। তারপরে দাঁড়িয়ে এখন যখন ছবি মুক্তি পেল, রুডি হচ্ছে দেবের কাছে বন্ধু দাদা, অভিনেতা দেবের কাছে রুডি বন্ধু দাদা, সাংসদ দেবের কাছে, তৃণমূল সাংসদ দেবের কাছে বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ কতটা কাছের? আমাদের ব্যক্তিগতভাবে যখনই এনি কোনো কথা দেব হোক, রাজ হোক বা কাঞ্চন হোক, রাজ কাঞ্চন, আমাদের এই ব্যাচটা, আমরা তো প্রায় 20 বছরের ওপরে বন্ধু, 20 বছরের ওপরে। আমরা কেউ কারুর ব্যক্তিগত পছন্দে কোনোদিন আঙুল তুলিনি, আচ্ছা, এবং প্রশ্নও করি না। এটা খুব শিক্ষণীয়। এবং একটা বাড়ির মধ্যেই বাবা মা ছেলে বৌমা, তাদের মধ্যেও কিন্তু রাজনৈতিক পছন্দ অপছন্দের বিভিন্নতা থাকে। তা বলে কি সংসারটা ভেঙে যায়? তা তো নয়। তাদের কারুর যদি কোনো রকম খারাপ কিছু হয়, তখন সবার আগে এই লোকগুলোই ছুটে যায়, কারেক্ট? ঠিক তেমনটাই কিন্তু অন্তত রাজ, কাঞ্চন, পরম, বাকি আমাদের এই কঠিন সময়টার লড়াইয়ের সময়, খেতে না পাওয়ার সময় যে স্ট্রাগল, সেই সময় আমরা কাটিয়ে এসছি। তার থেকে তো খারাপ কিছু হতে পারে না। পরম বললেই আমার মনে হলো, তোমার কলার টিউনের হাওয়া বদল এখনো হয়নি, সেই দিনক্ষণ মাপা আছে, শুনতে পাওয়া যায়। হাওয়া বদল 2 আসছে, এরকম একটা হাওয়া উঠেছে পরমব্রতর সঙ্গে, আমি যদি খুব ভুল না করি 12 বছর পর হাওয়া বদল, 12 একদম সেটাকে নিয়েই সিনেমাটা, মানে 12 বছর পরের হাওয়া বদলেছে যেভাবে, এইটা নিয়েই সিনেমা। হ্যাঁ, কারণ এখন যখন সিনেমাটা কি একই আছে? পুরো, হ্যাঁ, একদমই একই আছে। আমরা ছোটবেলা থেকে আমি আর পরম ঝগড়া করে মরছি চিরকাল, নানান বিষয় নিয়ে। কিন্তু মুশকিলের জায়গাটা হয়ে যায় যে আজকাল ঝগড়া করার লোকও তো পাওয়া যায় না, তাই ঝগড়া করতে হবে বলে। হয় এখনো? হ্যাঁ, এই তো কদিন আগেই একটা ফিল্মি পার্টিতে দেখা হয়েছিল, সেখানে সবার মাঝখানে সমস্ত কথাই হচ্ছিল, হতে হতে শোন আর কি ওদিকে তো বলে প্রচুর আলোচনা হলো, প্রচুর। আমরা একে অপরের কোন কোন বিষয় নিয়ে কোন রিয়াকশানটা অপছন্দ করেছি, বিরক্ত হয়েছি, সেই নিয়ে আলোচনা হলো। এরপর আবার একটা ঝগড়া হবে বলে আলোচনা হলো। সামাও মনে হয় যে এই রক্তপাতহীন, প্রতিহিংসাহীন এই যে ঝগড়াটা, যেটা আমাদের বাড়িতেও হয়, এটাও না কোথাও টেনে রেখে দেয় যে আমি তাহলে ঝগড়া করবো কার সঙ্গে? কারণ একটু ঝগড়া হলেই মানুষ মানুষকে শত্রু বানিয়ে ফেলে। হ্যাঁ, এই আমাদের এই ঝগড়া করার বন্ধুগুলো বেঁচে রয়েছে। এরকম ঝগড়া করার বন্ধু যার সাথে ঝগড়া হয়েছে, তারপর আর ঠিক হয়নি, শত্রু বানিয়ে ফেলেছে, আছে? না, আমার ক্ষেত্রে হয় না। যদি কেউ গম্ভীর এরম চলেও যায়, আমি গিয়ে তার সঙ্গে কথা বলে নিই, কারণ ঝগড়ার তো আসলে কোনো ফলাফল নেই, যে হাঁপিয়ে যাবে সেরে গেল। আচ্ছা, এরকম মহিলা সহ অভিনেত্রী বন্ধু যার সঙ্গে ব্যাপক ঝগড়া হয়, ঝগড়া করতে ইচ্ছে হয়, এরকম ডেকে, যদি মুখ ঘুরিয়েও চলে যাও, ডেকে ঝগড়া করো, আছে? না, আমার সঙ্গে ওরা ঝগড়া করে কেউ থাকতে পারে না, মানে ঝগড়া রেখে কেউ থাকতে পারে না আর কি। ঝগড়াও করলাম বলে সেরম মানে ছেলে মেয়ে সেইভাবে কেউ নেই। কারণ আমার যদি মনে হয় যে আমার কোনো একটা কিছু ভুল ছিল, আমি বলে দিই যে আমার এটা না ভুল ছিল। আমার এক ব্যক্তিগত অনুষ্ঠানে রুডি গিয়েছে, এবং সেটাও ছিল 2023 নভেম্বর, এবং তখন সদ্য পরমব্রতর বিয়ে হয়েছে। তো সেখানে রুডির এইটাও একটা বড় পার্ট, এটা একটা চাপ হয় যে আমার সব থেকে কাছের বন্ধু, তার জীবনে যা যা হচ্ছে, ও যদি অঙ্কে ভালো নাম্বার পায়, তুই কেন পেলি না, এটা হয়। তো তার বিয়ে হয়ে গেল, তখন রুডির কাছে চাপ এসেছিল যে তোরটা কবে হবে, তোরটা কবে খাবো। তারপরে এখন সে বাবা হয়ে গেছে। হ্যাঁ, আমি আঙ্কেল হয়ে গেছি। তুমি আঙ্কেল হয়ে গেছে। এবার আমার প্রশ্নটা হলো, রুদ্র নীল, রুদ্র লাল, রুদ্র সবুজ,
রুদ্র গেরুয়া সব হয়েছে, রুদ্র হলুদ মানে গায়ে হলুদ কবে হবে? এসব সময় বলে দেবে। দেখো আমার গা আর রেডি সময় রয়েছে। কবে বলবে? না না মানে সময়কে বলার জন্য তো রুমেলা আমি সেই একটা নির্দিষ্ট সময় দিতে হয়, অনন্তকাল ধরে সময় বলবে বলে দেখো, তো অপেক্ষা করে তো হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে সংসারের মানেটা কি? সংসারে আমার লুঙ্গি বলে কোনো কথা থাকে না, আমাদের লুঙ্গি। সংসারে আমার গামছা বলে কোনো কথা থাকে না, তোমার এই কথাগুলোর আমাদের গামছা হতে হয়। একেবারেই নয়, একেবারেই নয়। একদম। আমাদের লুঙ্গিটা হতে পারে কখনো? বেশ, তাহলে তো পরিষ্কার, মানে বাড়িতে হয়েছে, মানে বাড়ির বাইরে তোমার- হয়তো তুমি বিয়ে করলে তোমার স্ত্রীর শাড়িটা তুমি বলবে এটা আমাদের শাড়ি, এটা হতে পারে? বলতে হবে। আমাদের সংসার তো আমাদের। এই ধারণাগুলো কোথা থেকে পাও? এই তো দেখে হ্যাঁ, কাকে চারপাশে দেখে? যা বিকশিত হচ্ছে, যখন সবাই আমার বহু বন্ধু যারা বিয়ে করেছেন, কেউ কেউ একের বেশিও করে ফেলেছেন, তো তাদের সঙ্গে তো বিভিন্ন বিষয়ে আলোচনা করি। যথেষ্ট এক্সপিরিয়েন্স তারা ভারতীয় কোনো নিয়ম টিয়ম তো ভাঙেননি। তো যাই হোক, তাদের সঙ্গে আলোচনা করে দেখতে পেয়েছি যে সাংসারিক ব্যাপারে স্ত্রীর কাছে আত্মসমর্পণ করে দেওয়ার মধ্যে যে ব্যথার তুর জয়, এর থেকে ভালো আর কিছু হতে পারে তাহলে না। তোমার জয়ী হতে ভয় লাগে না আত্মসমর্পণ করতে? আমার বিয়েতে তো আমি আত্মসমর্পণ করে দিতে চাই। দেখো আমি গা নিয়ে বসে আছি, আমি তো এইটুকু চাইবো যে যে কোনো কেউ, কোনো একজন নারী, তিনি বাজার থেকে 250 গ্রাম কাঁচা হলুদ কিনে বেটে আমার গায়ে এসে লাগিয়ে দেবেন। আমি কি এটি চাইতে পারি না? আমার কি গায়ে হলুদ হতে পারে না? সেটা আমরা জিজ্ঞেস করছি, হতে পারে না, হচ্ছে না কেন? আরে সে কেউ বাজারে যাচ্ছে না। না সেটা তো আমি জানি না তুমি সেদিকে কতটা পরিশ্রম করেছো, নাকি তুমি চাও না, এরকম ভাবে চিরকুমার একটা না 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 একটা ছি ছি image ছি ছি নিয়ে ছি ছি থাকতে? না 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 ওইরকম না, চিরকুমার নবকুমার এসব বললে আরে ভয় পেয়ে যাই। নাকি তুমি জেন জি জেন আলফা যে লিভ ইন ওইসব ম্যারেজ না 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 এই ইনস্টিটিউশনে আমি বিশ্বাস না না, নই। বিয়ে বিষয়টাতে আমি খুব বিশ্বাস করি। মানে আমার জানি না তোমার কোনো মানে মানে খোঁজায় খামতি না 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 দেখো, মানে বিয়ে করার পর স্ত্রীর হাতে যদি কেউ থাপ্পড় খায়, এর মতো আর কি আমি বলছি যে বিরাট কোনো মেডেল পাওয়া তার হতে পারে না। যদি কেউ বলেন যে এগুলো আমার হয়নি, বউয়ের সঙ্গে ঝগড়ায় আমি হেরে যাইনি, সর্বৈব মিথ্যা কথা বলছে। আমি চাই বিয়েটা করতে। দেখো কিছু ঘটনা রয়েছে যে কারণের জায়গায় বিয়েতে একটা খুব আনন্দ ঘন একটা মুহূর্ত, আমার শেষ নিঃশ্বাসের সময় অবধি আমার সঙ্গীকে খোঁজা। ঠিক আছে, আমার মনে হয় যে সম্পর্কের মধ্যে শিরদাঁড়া হিসেবে বন্ধুত্ব নেই, সেই সম্পর্ক একটু লকপকে হয়ে যায়। তো তাই ওই আজীবনের বন্ধুত্বের জন্য আমি তো কাউকে না কাউকে এটা খুঁজবো। এবার কেউ হয়তো 22-23 বছরে বিয়ে করে ফেলেছেন, যেটা আইনের সময় সেটা পেরিয়েই, আবার কেউ 30-40 বছরে করছেন, কেউ 52তেও করছেন না, কেউ 52। আমি যখন আমার ধরো এখনো হয়নি, আমি কিন্তু আবার ইচ্ছা প্রকাশ করছি যে আমি করব, আমি করতে চাই। তো এটাই আনন্দ, এই আনন্দে রয়েছি। আমার নিজের বিশ্বাস রয়েছে একটা মানুষ বিয়ে না করে বিয়ে সম্পর্কিত সমস্ত জ্ঞান নিয়ে বসে আছে। তাই আমার সমস্ত জ্ঞান নিয়ে বসে আমার আছে। ক্লোজ বন্ধুরা যদি এত বিবাহ পারদর্শী হয়, তা আমি কি করব? হ্যাঁ মানে সে একবার নয় দুবার বিবাহ অভিযান করে ফেলেছে, কিন্তু তারপরেও জীবনে মানে ব্যক্তি জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারেনি। না না না, আমি একদম আমাদের কপাল খারাপ, আমরা হেডলাইন করতে পারছি না না, নিশ্চয়ই প্রত্যেক লোক নেমন্তন্ন খাবার জন্য ওয়েট করে বসে আছে, এমন যেন তারা আর সারা বছরে কোথাও বিয়ে বাড়ি পায়নি, রুদ্রটাতে যাব কি করে আমার খরচ করানো যায় না। এরম বন্ধু আছে, আমি তাদের ভালোই বাসি। সবাই আসুক, বালক ভোজনের মতো খিচুড়ি, একটু লাবড়া, যাব তারপর এই দেখো। তো তার মানে আমার বিয়েটা উদ্দেশ্য নয়, যাবো এই যে প্রচুর মানুষ, এত বছর পর বিয়ে, সেখানে নাকি লাবড়া খিচুড়ি। বিয়েটা তো আমার হবে। যদি যাবো। এত লোক আসে তা আমি কি করব? ঠিক আছে, আমরা এইসব কথা বলে আসলে কাটানোর চেষ্টা, আসলে কি না না, আমি ডেফিনেটলি করবো, আমি ডেফিনেটলি বিয়ে করবো। আমি জানি না এর আগে কত সহস্রবার এরকম ইন্টারভিউ সেশনে রুদ্রনীল ঘোষ কথা বলেছেন, ক্লোজ ডোর বলেছেন, সকলের সামনে বলেছেন। যাই হোক, আমি জানি না এর আসলে কোনো পরিণতি হবে কি না। তাহলে কি রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা রুদ্রনীল ঘোষ, অভিনেতা রুদ্রনীল ঘোষ, এর ফাঁকে প্রেমিক, হাজব্যান্ড, এই মেটেরিয়ালটা কি হারিয়ে যায়, মানে হারিয়ে গেছে? না, আছে ইনট্যাক্ট। হারবে কেন? নিশ্চয়ই আছে। এই যে ধরো আমরা যে নিউজ 18-এর ফ্লোরে এসে আমরা যারা কথা বলছি, আমাদের ক্যামেরার পেছনে প্রচুর বন্ধু রয়েছে। এই যারা তোমরা অত্যন্ত হার্ড টপিক নিয়ে আলোচনা করো, যেগুলো মানুষের জানার দরকার,
তা বলে কি তোমাদের লাইফ থেকেও প্রেম, প্রীতি, ভালোবাসা, সংসার, মা বাবা, মাসের শেষ, ইলেকট্রিকের বিল, এগুলো কি হারিয়ে গেছে? না, আছে। আমারও আছে, ঠিক তেমনই। আমাদের এই আলোচনা চলতেই থাকবে অনন্তকাল ধরে, কারণ রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলার কোনো শেষ হতেই পারে না। কিন্তু আমরা আলোচনা শেষ করব এইভাবে নয়, এই আরও কিছু প্রশ্ন আছে, কিন্তু সেগুলো র্যাপিড ফায়ার, এবং সেগুলো খুব চটজলদি উত্তর দিতে হবে, এবং রুদ্রনীল ঘোষের মতো করে উত্তর আমরা চাইছি। র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় হোয়াট ইফ, ইস যদি এটা হতো। আমি যদি পেন্টার হতাম শুধু। এমন কোনো চরিত্র যেটায় কোনো দিন অভিনয় করতে চাইবে না, কারণ সেরকম চরিত্র তুমি পারবে না করতে। দারুণ অভিনেতা রুদ্রনীল ঘোষ ওটা পারবে না করতে। ডেফ অ্যান্ড ডাম ক্যারেক্টার আমি করতে চাই, কিন্তু ভয় লাগে, কারণ সংলাপ বলা চরিত্র তো অনেক করেছি। বাহ, দারুণ। আমি জানি না, কারণ ব্লাইন্ড ক্যারেক্টার স্পর্শ নাসিরুদ্দিন শাহ আমি করতে চাই, আমি করব, কিন্তু তারপরেও এটা বলবো হয়তো আমার থেকে আরও অনেক অভিনেতা রয়েছেন, তারা হয়তো ভালো করে দিতে পারবেন। বাহ। রুদ্রনীল ঘোষের ওপর, তার জীবনের ওপর যদি কোনো সিনেমা হয়, তাহলে তার টাইটেল কি হবে? দোষ। কিসের আর জিজ্ঞেস করলাম না। আচ্ছা, সেখানে ভিলেনের চরিত্রে কে থাকবে? ভিলেনের চরিত্রে শাশ্বতদা বা ঋত্বিক। একজন। শাশ্বতদা। বেশ। ভোটে হেরে যাওয়া আঘাত নাকি শিক্ষা? অবশ্যই শিক্ষা, আরো ভালো কাজ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন যার উত্তর দিতে একদম ভালো লাগে না। তুমি কি ক্লান্ত? বেশ। এক শব্দে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। জাগতে রহো। রুদ্রনীল ঘোষের জীবনের মন্ত্র, আমাদের শেষ প্রশ্ন। অবসরে ঘুমিয়ে পড়ুন। বেশ। রুদ্রনীল ঘোষের অভিনয় জীবন, রাজনৈতিক জীবন ভীষণ কালারফুল বরাবরই ছিল। আমি মাঝখানে যেহেতু একবার বললাম রুদ্র নীল, লাল, সবুজ, গেরুয়া সব কিছুই হয়েছে। এরকম কালারফুল জীবন আমরা দেখতে চাই, এবং এই কালারফুল জীবনটা বৈবাহিক ক্ষেত্রেও হোক, রামধনু উঠুক তোমার জীবনে, হাওয়া বদল হোক কিছুটা। হ্যাঁ, রুদ্র গায়ে হলুদ। হ্যাঁ, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। 26-এ আমাদের নজর থাকছে। থ্যাংক ইউ।